করিনি। হ্যাঁ, সো আর খুব বেশি আইডিয়া ছিল না যে কিভাবে কি হয়, রোবোটিক্স এর কি কি আছে না আছে, বাট তার খুব ইন্টারেস্ট ছিল রোবোটিক্স নিয়ে। সো সে যখন এমআইএসটি তে এসে দেখলো যে এখানে ক্লাব, রোবোটিক্স ক্লাব আছে এবং ক্লাবে রেগুলার ক্লাস হয় এবং শেখানো হয় সবকিছু, সে যেটা করলো রেগুলার ক্লাসগুলো আর কি জয়েন করলো। আর তারপর ক্লাসগুলো শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই রোবোটিক্স ক্লাব রেগুলার যেটা মানে আয়োজন করে একটা কম্পিটিশন, রোভলিউশন। তো ক্লাস শুরু কিছুদিনের মধ্যে রোভলিউশনটা অনুষ্ঠিত হলো। সেই ফ্রেন্ড সেটাতে পার্টিসিপেটও করেছিল, কিন্তু যেহেতু তার রোবোটিক্স এর নলেজ একটু কম ছিল, তখনও সে অনেক বেশি কিছু জানতে পারে নাই। তো এই রোভলিউশনে তাকে খুব বাজেভাবে হারতে হয় আর কি। কিন্তু তার জন্য সে মানে বসে থাকে নাই আর কি, সে ট্রাই করে গেছে, শিখছে, সারা বছর শিখছে। বাট সারা বছর সে আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে কম্পিটিশন করেছে, বাট মোটামুটি সারা বছরে যদি সামারি বলি তাহলে তার সফলতার ভাগ ছিল 0%। সে কোথাও কোনো সফলতা পায়নি, কিন্তু তারপরে সে ট্রাই করে গেছে। সো এই ট্রাই করার ফলটা সে পেয়েছে একবারে বছরের শেষে, নভেম্বরের দিকে, নভেম্বর বা ডিসেম্বরের দিকে। সেটা হলো সে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে রোবোটিক্স এরই একটা কম্পিটিশনে, ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিশন। আর শুধু তাই না, এরপর সেকেন্ড ইয়ার ওঠার পর আরো যত জায়গায় মোটামুটি পার্টিসিপেট করছে, যে কোনো যে যে ভার্সিটিতে, মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই সে কিছু না কিছু অর্জন করে এসেছে। ইভেন সে এমআইএসটির কমান্ডেন্টের কাছ থেকে পুরস্কার পেয়েছে কয়েকবার, ইভেন অ্যাপ্রিসিয়েশন লেটারও পেয়েছে। সো আমি নাম বলবো না আমার ফ্রেন্ডের, সে হয়তো বুঝবে কথাগুলো যদি সে শুনে। সো এই কথাটা বলার উদ্দেশ্যটা কি তোমাদের, সেটাই বলতেছি যে এই ক্লাসের উদ্দেশ্যটাই আসলে এর মধ্যে আছে। সেটা হলো আমরা ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট শেখানোর জন্য না। এই ক্লাসগুলো রোবোটিক্স ক্লাব যেটা করে, এটা প্রতি বছরই ক্লাসগুলো অ্যারেঞ্জ করে। সো এটার মূল উদ্দেশ্য হলো এটা যে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব রোবোটিক্স কম্পিটিশন হয়, তারপর এই কম্পিটিশন গুলোতে যেতে পার্টিসিপেট করতে পারো। শুধু বাংলাদেশি না, আমাদের এমআইএস রোবোটিক্স ক্লাব থেকে দেশের বাইরেও বেশ কিছু কম্পিটিশনে গিয়েছে। তো সেটা আমরা তোমাদের জানাবো আস্তে আস্তে সামনে। সো এই আমাদের এই ক্লাসগুলোর মূল মূল উদ্দেশ্য আসলে এটা যে তোমরা যাতে সামনে বেশ কিছু কম্পিটিশন হবে, এই কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করবা এবং এমআইএসটির জন্য মানে অ্যাচিভমেন্টস, শুধু এমআইএসটির জন্য না, এটা তোমার নিজের জন্য অবশ্যই। সো অ্যাচিভমেন্টস গুলো আনবা আর কি। এটাই হলো আমাদের ক্লাসগুলোর মূল উদ্দেশ্য, শেখানোর। আর এটার পাশাপাশি কিছু তুমি বেনিফিট পাবা, সেই বেনিফিট গুলো কি সেগুলো নিয়ে আজকে মূলত আমরা ডিসকাস করব। মানে আজকে আমরা মানে খুব বেশি রোবোটিক্স এর মধ্যে চলে যাব না আর কি। আমরা জাস্ট একটা বেসিক ওভারভিউ দেব যে আমরা নেক্সট টাইম গুলোতে কি কি করতে যাচ্ছি। সো প্রথমেই আমি মেন্টর টিমের সাথে পরিচয় করে দিই। প্রথমেই আছে তানজিম, আমি নিজে আর কি, তারপর শাফিন ইসলাম, তারপর সাফায়েত। আমরা তিনজনই তোমাদের সাথে থাকবো এই পুরো ক্লাস জুড়েই আর কি। সো তোমাদের যে কোনো সমস্যা হলে এই তিনজনকে ইচ্ছা মতো তোমরা জ্বালাইতে পারো, কোনো এরা তিনজন আশা করে যে মাইন্ড করবে না যতই জ্বালাও, কারণ এরাও। আচ্ছা আমি একটু মিউট করি সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আই হোপ ভালো আছো সবাই। কেউ একজন তোমরা একটু রেসপন্স করলে সবার, তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে ভালো হবে, ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ হবে। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা তানজিম কন্টিনিউ করো। হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তোমরা এদের চাইলে ইচ্ছা মতো জ্বালাইতে পারো, এরা কখনো মাইন্ড করবে না, কারণ এরা এদের সিনিয়রদেরও প্রচুর জ্বালায় আসছে। তো তোমরাও চাইলে জ্বালাইতে পারো, সমস্যা নেই। কারণ সিনিয়রদের না জ্বালাইলে আসলে শেখা যায় না। তো আমাদের শেখাটা শুরু হয়েছে ওইভাবেই, আমরা সবাইকে সিনিয়রদেরকে জ্বালাইতাম, তাদেরকে পরীক্ষার আগেও তাদের বিরক্ত করছি অনেক, এইভাবে আমরা শিখছি আসলে। সো এটাই, তোমরা যদি এদের যতই জ্বালাও এরা মাইন্ড করবে না আশা করা যায় ইনশাল্লাহ। আমরা সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সো এটি হলো মেন্টর টিম আপাতত। এখন আজকের হালকা পাতলা আমরা কিছু রোবোটিক্স নিয়ে কথাবার্তা বলি। সেটা হলো রোবোটিক্স যে করবা কেন, মানে তোমার বেনিফিটটা কি। সো এর দুইটা পার্টে আমি ভাগ করছি মেইনলি। একটা হলো এমআইএসটি তে তুমি কিছু বেনিফিট পাবা, আবার নিজের ক্যারিয়ারেও কিছু বেনিফিট আসবে। সো এমআইএসটি টা যদি বলি, এমআইএসটি তে সেটা যেটা হবে সেটা হলো মানে লেখাপড়া রিলেটেড। সেটা হলো তোমাদের অলমোস্ট সবগুলো ডিপার্টমেন্টে ট্রিপলি রিলেটেড কোনো না কোনো কোর্স থাকবে। আর ট্রাস্ট মি যে এই কোর্সগুলো সবচেয়ে বেশি তোমাদের পেইন দিবে। মানে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এটা আমি ট্রিপলি ব্যাপারটা জানি না। তো এটা খুব বেশি পেইন দেয়। তো তুমি যদি রোবোটিক্স করো, আশা করা যে এটা একটু কম পেইন দেবে তোমাকে। যেটা হয় যে এই ট্রিপলি রিলেটেড যে ক্লাসগুলো বা ল্যাবগুলো হয়, এই ল্যাবে যেগুলো তোমরা করবা সেই কাজগুলো আমরা অনেক আগেই তোমাদেরকে শিখাই দেবো জিনিসটা। তো যেটা হবে যে ওই ল্যাবগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়।
আর মানে খুব ভালোভাবে পার করতে পারবা। ইভেন যদি ইলেকট্রনিক বেসড কোনো প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টগুলো তো তোমরা বেশ ভালো বেনিফিট পাবা। এটা হলো এমআইএসটি তে সুবিধা। আর ক্যারিয়ারের কথা যদি বলি, এটা খুব স্বাভাবিক, তোমরা বুঝতে পারতেছো। তোমরা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পার্টিসিপেট করবা, এটা বিশাল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তোমাদের জন্য। আবার এখান থেকে যে অ্যাচিভমেন্টস গুলো পাবা, সেটা তোমার ক্যারিয়ারেও হেল্প করবে। লাইক যদিও বাংলাদেশে রোবোটিক্স এর ফিল্ডটা আস্তে আস্তে গ্রো হচ্ছে, এখন ওইভাবে ডেভেলপ হয়নি। সো তারপরও কারো যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, বিশেষ করে জাপান, এসব দেশে রোবোটিক্স এর প্রচুর ফিল্ড আছে। সো তুমি চাইলে ইজিলি সব জায়গায় যাইতে পারবা। তোমার যদি ওইরকম অ্যাচিভমেন্টস থাকে, এগুলো দেখায় খুব সহজে যাইতে পারবা, মানে অন্যান্য দেশে আর কি। অন্যান্য দেশে যাওয়াটা ইজিয়ার। আর বাংলাদেশেও মোটামুটি যতটুকু ফিল্ড আছে, এতটুকু ভালো অ্যাডভান্টেজ পাবা আর কি। তো এটাই ছিল ক্যারিয়ার নিয়ে। আর আমি যদি নেক্সট স্লাইডে যাই, মেইনলি হলো আমরা যে রোবোটিক্স গুলো করবো, এটা কি আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। মানে আমি ভাগ করছি মেইনলি, একটা হলো প্রজেক্ট বেসড রোবোটিক্স, আর একটা হলো কম্পিটিটিভ রোবোটিক্স। এখন দুইটার ডিফারেন্সটা একটু ডিটেলস বলি, তাহলে বুঝতে পারবা। প্রথমেই আসি কম্পিটিটিভ বেসডটা, অর্থাৎ কম্পিটিটিভ বেসড যেটা, সেটা হলো একটু আগে যেটা নিয়ে বলতেছিলাম, যে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রোবোটিক্স ফেস্ট অ্যারেঞ্জ করে। সেই ফেস্ট গুলোতে বেশ কিছু কম্পিটিশন থাকে আর কি। আমি কয়েকটা নাম দিয়ে দিছি এখানে, লাইন ফলোয়ার রোবট একটা, তারপর সকার বোর্ড, ব্যাটেল বোর্ড, কোয়াডকপ্টার, এছাড়াও আর অনেক কিছুই থাকে। সো আমি জাস্ট হালকা পাতলা একটু বলি এই ব্যাপারগুলো নিয়ে। লাইক লাইন ফলোইং রোবট যেটা, এটা খুবই সিম্পল, জাস্ট লাইন ফলো করে যায়। এটা আর এটা শুধু লাইন ফলোই এর মেইন কাজ না, একটা পাজল দেওয়া থাকে, সেই পাজলটা সলভ করতে হয়। আর এরপর সকার বোর্ডটা আমরা একটু সামনে একটা ভিডিও দেখবো, সেই ভিডিওতে এগুলো সবই থাকবে মোটামুটি। ব্যাটেল বোর্ডটা আমরা দেখবো। কোয়াডকপ্টার, এটা নিয়ে অনেকে হয়তো জানো, দেখছো অনেকেই। তো এই টাইপের কম্পিটিশন গুলো হয়, সারা বাংলাদেশ জুড়েই হয় আর কি, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করে। আর যদি প্রজেক্ট বেসে যাই, তাহলে যদিও প্রজেক্ট বেসে অ্যাকচুয়ালি রোবোটিক্স এর ফিল্ডের অভাব নাই। মানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি। লাইক তোমার মেটাল ডিটেক্টর রোবট, যদি তোমার ধরে ইচ্ছা হইলো একটা মেটাল ডিটেক্টর রোবট বানাইলা, তো এটা হবে সে একটা প্রজেক্ট বেস। তুমি একটা চাচ্ছ প্রজেক্ট বানাইতে, সেটা তুমি বানাইতে পারো। তারপর হিউম্যান ডিটেকশন রোবট, মানে রোবটটা জাস্ট হিউম্যান ডিটেক্ট করতে পারবে। এরকম আরো বেশ কিছু টাইপের রোবট, যেটা তুমি নিজে চিন্তা করতে হবে তোমাকে। লাইক তুমি দেখতেছো যে একটা প্রবলেম হচ্ছে রিয়েল লাইফে, তো এই প্রবলেমটাকে কিভাবে আমি রোবোটিক্স দিয়ে সলভ করতে পারি, সেটাই হবে তোমার রোবোটিক্সের একটা প্রজেক্ট। তো সেই কারণে আমি হ্যাকাথনের নামটা দিয়েছি। এই হ্যাকাথন গুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছে, কোশ্চেন থাকলে বলতে পারো, সমস্যা নেই, ফিল ফ্রি। আচ্ছা, মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করো। ভাই ভুলে হয়ে গেছে আর কি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, অলরেডি 100 পার্টিসিপেন্ট হয়ে গেছে আর কি আমাদের ফেসবুক লাইভে। আচ্ছা, এটা কেউ কি হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, যেটা কেউ যদি বলতেছিলাম, জয়েন না করতে পারে তাহলে ফেসবুক লাইভ। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে সো এরকম ধরো হ্যাকাথন গুলোতে যেটা হয় যে তোমাকে একটা সার্টেন টাইম দিবে, লাইক ধরো 20 ঘন্টা, 30 ঘন্টা, 2 দিন, 3 দিন এরকম টাইম দিবে, বলবে যে একটা প্রবলেমকে তোমাকে সলভ করতে হবে। এখন এই প্রবলেমটা তোমাকে রোবোটিক্স এর ওয়েতে সলভ করতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি হ্যাকাথন গুলোতে হয়। আর আমি হ্যাকাথন গুলোর নাম বলবো বেশ কিছু সামনে, সমস্যা নেই। আর বাট প্রজেক্ট বেস এর আইডিয়াটা হলো এইটাই, যে তোমার নিজের একটা চিন্তা হচ্ছে যে আমি এটা চাইলে বানাইতে পারি, তো তুমি এটা বানাবা। আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রজেক্ট বেস গুলোর উপর আলাদা থাকে, মানে তুমি চাইলে প্রজেক্ট গুলো বানায় শো করতে পারো, তার উপরে তুমি মানে র্যাঙ্কিং, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর কি, যার প্রজেক্ট সবচেয়ে ভালো হয়। সো এটা ছিল দুইটা ক্যাটাগরির ফিল্ড আর কি বাংলাদেশে, যেটা সবচেয়ে বেশি ফেমাস আর কি। তোমরা যখন নেক্সট টাইম গুলোতে রোবোটিক্স নিয়ে কাজ করবে, তখন এগুলোর সম্পর্কে অনেক বেশি জানতে পারবা। এরপর আমি নেক্সট স্লাইডে যাই। সো এখানে একটা ভিডিও আছে, আমি জাস্ট ভিডিওটা প্লে করব এখন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, একটা মিডিয়া প্লেয়ার? আচ্ছা, জি ভাইয়া। আমি ভিডিওটা প্লে করতেছি। এটা জাস্ট 2 মিনিট, মানে 2 মিনিট 40 সেকেন্ড একটা ভিডিও। এটা মোটামুটি একটা সামারি দিবে তোমাদের, যে কি কি টাইপের রোবোটিক্স কম্পিটিশন হয় বাংলাদেশে, কিছু প্রজেক্টস এর স্যাম্পল, মানে এক্সাম্পল দেওয়া হবে, এবং এমআইএসটি তে কিছু অল্প কিছু অ্যাচিভমেন্টস হাইলাইট করা হবে। আসলে এমআইএসটি তে রোবোটিক্স এর যদি অ্যাচিভমেন্টস বলি, এটা অনেক, মানে অনেক হিউজ। সো এর মধ্যে কিছুটা আমরা জাস্ট হাইলাইট করবো এখানে। তো আমি ভিডিওটা প্লে করতেছি।
আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা কেউ একটু কনফার্ম করতে পারবে আমাকে? না ভাই, আচ্ছা, না ভাইয়া শোনা যাচ্ছে। সাউন্ড শোনা একটু যাচ্ছে। স্লাইডশো লাগতেছে ভাই। এখন শোনা যাচ্ছে? না না এখন ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। আচ্ছা, তানজিম, ভিডিওটা তুমি সাউন্ডটা একটু চেঞ্জ করে দেখো তো, মাইক গ্লিচ করছে ভিডিওতে মেবি। সাউন্ড হচ্ছে বাট এটা শেয়ার সিস্টেম সাউন্ড দেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, শেয়ার কম্পিউটার সাউন্ড, হ্যাঁ আচ্ছা, এখন পাওয়া যাচ্ছে? সাউন্ডটা একটু কমায় দাও তানজিম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জি এখন ভাইয়া করব। শোনা যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে। এই ভিডিওটা আমি একটু সামারি করি। আমি কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হলো প্রথমেই এখানে অনেকে খেয়াল করছো কিনা জানি না যে মুম্বাইয়ের একটা ঈদ দেওয়া ছিল এখানে। আমাদের আমাদের 2 ব্যাচ সিনিয়র আর কি ভাইরা, তারা মানে ইভেন বাংলাদেশের বাইরে যে কম্পিটিশন করে এসেছে আর কি। ইন্ডিয়ার আইআইটি তে এটা অ্যারেঞ্জ করে প্রতি বছরই, টেক ফেস্ট। আমরা সামনে বলবো এটা নিয়ে একটু ডিটেলস। সো এরকম এমআইএসটি তারও বেশ কিছু অ্যাচিভমেন্টস আছে। আর তোমরা যে এক্সাম্পল গুলো দেখতেছিলা, এগুলো সবগুলোই এমআইএসটির। মানে এখানে যে ব্যাটেল বোর্ড থেকে শুরু করে সকার বোর্ড, এই সবকিছু এমআইএসটি স্টুডেন্টদেরই বানানো। সো এটা তোমাদের দেখানোর উদ্দেশ্য হলো এটা, যে যাতে তোমাদের এনকারেজ করে এই জিনিসটা, তোমরাও সামনে এরকম কিছু করবা। আমরা তো আর থাকবো না সবসময় এমআইএসটিতে, তোমরাই এরপর আসবে এখানে। তো তোমাদেরও যাতে এরকম অ্যাচিভমেন্টস তোমরা যাতে তোমাদের জুনিয়রদের শেয়ার করতে পারো, তারাও যাতে এরকম একটা চেইন বজায় রাখতে পারে আর কি। সো এটাই ছিল উদ্দেশ্যটা ভিডিওর। এখন আমি কিছু
কম্পিটিশনের কথা বলবো, মানে সারা বাংলাদেশ জুড়ে যে কম্পিটিশন গুলো হয় আর কি, এরকমই কিছু কম্পিটিশন। আচ্ছা, sorry। আচ্ছা, এইরকম কিছু কম্পিটিশন আগে বাংলাদেশের গুলো বলি। প্রথমেই এমআইএসটি তে রেভলিউশন হয়, এটার নাম আশা করি অনেকেই শুনছো। রেভলিউশনটা মোটামুটি এপ্রিলের দিকে হয় বা তার একটু আগে, বাট এইবার একটা মানে একটা রিজনের জন্য, মানে বুঝতেছো করোনার কারণে এটা পিছানো হয়েছে, বাট এটা সামনে হবে। এমআইএসটি চালু হইলে আশা করা যায় এবারও রেভলিউশন হবে। এটা ওয়ান অফ দ্য বিগ ইন বাংলাদেশ বলতে পারো। এখানে সব টাইপের চ্যালেঞ্জ, সব টাইপের কম্পিটিশন এর মধ্যে আছে রেভলিউশনে। এটা এমআইএসটি রোবোটিক্স ক্লাবে অ্যারেঞ্জ করে। তো তারপর রোবো কার্নিভাল, এটাও প্রতি বছরই হয়, বুয়েট সেটা অ্যারেঞ্জ করে। ম্যাক্সেলারেশন আইওটির, তারপর রোবোট্রনিক্স রুয়েট সেটা অ্যারেঞ্জ করে, আইইউবি অ্যারেঞ্জ করে, মেকার্স মানিয়া, সাইবারনেট অ্যারেঞ্জ করে, এনএসইউ। এখানে জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল দিচ্ছি। আরো মানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, ওরাও প্রতি বছরই এরকম কোনো না কোনো একটা রোবোটিক্স এর ফেস্ট অ্যারেঞ্জ করে। তো আমরা ট্রাই করব আস্তে আস্তে এখান থেকে শিখবো, শেখার পর এইসব জায়গাতে পার্টিসিপেট করবো আর কি। এটা আমরা আশা করি। আর ওয়ার্ল্ড ওয়াইডও কিছু হয়, লাইক প্রথমে আমি বলবো নাসার রোভার চ্যালেঞ্জের কথা। এটা বুঝতেছো, নাসা এটা নিজে অ্যারেঞ্জ করে। সো এটা অনেক হিউজ একটা জিনিস ইউনিভার্সিটি লাইফের। মানে এটা যদি এমআইএসটি তে এই নাসা রোভার চ্যালেঞ্জেরও ইতিহাস আছে। এমআইএসটির বেশ কয়েকটা টিমই এই নাসার রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে। এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি 3টা টিম এই এই রোভার চ্যালেঞ্জে গিয়েছে আর কি। সো বলতে পারো এই বাংলাদেশের মধ্যে প্রথম এমআইএসটি থেকে এই রোভার চ্যালেঞ্জে একটা টিম গিয়েছিল। সো আশা করা যায় এটা ধারাটা অব্যাহত থাকবে আর কি, সামনেও যাবে ইনশাআল্লাহ তোমাদের হাত হ্যাঁ, ধরে। আমি একটু অ্যাড করি তানজিমের সাথে। নাসা রোভার চ্যালেঞ্জে বেসিক্যালি একটা রোভার রোভার থাকে। এটা আমাদের এমআইএসটি এর অ্যাচিভমেন্টটা খুব বেশি বলা যায়। 2012 এর দিকে যখন এমআইএসটি তে একটা টিম ছিল অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টে, এই তখন তারা হলো এই নাসা রোভার চ্যালেঞ্জে তারা টপ 5-এ ছিল। তো তখন মোটামুটি যে জার্নাল গুলো আছে সব জায়গায় মোটামুটি একদম সাড়া পড়ে গেছিল যে এমআইএসটির নাম সবাই একদম এক নামে চিনত, যেখান থেকে একটা টিম নাসা রোভার্স এ এত ভালো করছিল। সো এটা বলবো এটা খুবই প্রেস্টিজিয়াস। আচ্ছা, এরপর আছে মাইক্রোসফটের একটা অ্যারেঞ্জ করে প্রতি বছর ইমাজিন কাপ। এটাও অনেক মানে অনেক হাই লেভেলের একটা বলতে পারো, এখানে অনেক বেশি ইনোভেশন নিয়ে কাজ হয় আর কি এই ইমাজিন কাপে। তারপর ইন্ডিয়াতে অ্যারেঞ্জ করে প্রতি বছর টেক ফেস্ট। এই টেক ফেস্ট থেকে বাংলাদেশেও চাইলে বাংলাদেশিরাও পার্টিসিপেট করতে পারে, বাট এটার জন্য একটা মক কন্টেস্ট বলতে পারো, মানে আগে একটা বাংলাদেশে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে তারা। তো এইখানে তুমি যদি টপে যেতে পারো তাহলে তুমি ইন্ডিয়াতে যাইতে পারবা। এমন না যে তুমি আর ইচ্ছা হইলো আইআইটি টেক ফেস্টে চলে যেতে পারবা, তা না। বাংলাদেশে একটা রিজনাল হয়, এই রিজনালে চ্যাম্পিয়ন হইতে হয় আর কি। সো আমাদের এমএসটির ভাইরা এইভাবেই গিয়েছিল এই রিজনাল চ্যাম্পিয়ন হয়ে। এরপর আছে নাসা আরেকটা করে প্রতি বছর অ্যারেঞ্জ করে স্পেস অ্যাপ চ্যালেঞ্জ। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা, ট্রাই করবা এগুলো মানে নিয়ে জানতে, কিভাবে যেতে হয়, কিভাবে কি করতে হয়। তোমাদের যা যা লাগবে সাপোর্ট আমরা দিব, সমস্যা নেই, যত সাপোর্টই লাগুক। এটা ছিল কিছু কম্পিটিশনের এক্সাম্পল এইসব জায়গাতে। আর বাংলাদেশ অ্যাকচুয়ালি অপরচুনিটিস এর কথা যদি আমি বলি, যে এখানে কি কি হেল্প তোমাকে দেওয়া হবে, মানে তুমি সাপোর্ট পাবা কি কি, তারপর কি কি অপরচুনিটিস। প্রথমেই আইসিটি ডিভিশনের কথা বলি। এই আইসিটি ডিভিশন যেটা করে প্রতি বছর বিশাল একটা ফান্ড দেয় যারা রোবোটিক্স নিয়ে কাজ করে তাদেরকে। এমআইএসটি থেকেও অনেক মানুষই ফান্ড পেয়েছে। আমাদেরই এবার এবার এই বছর বের হয়ে গেছে, আমার কয়েকটা ভাইয়া আছে পরিচিত, তারা এই আইসিটি ডিভিশনের ফান্ড দিয়েই কাজ করতো মেইনলি প্রজেক্টের। আবার বিভিন্ন অর্গানাইজেশনও ফান্ড গুলো দেয়, লাইক ডিজিডি, তারপর বাংলা লিঙ্ক, এরকম আরো বেশ কিছু কোম্পানি আছে যারা তোমাকে সাপোর্ট দিবে, তোমার এইসব জায়গাতে কাজ করার সুযোগ তুমি পাবা। আর এমআইএসটিও অনেক বেশি এনকারেজ করে যাদের রোবোটিক্স এর ইন্টারেস্ট আছে। তো এমআইএসটি কি টাইপের সাপোর্ট দেয় আমি জাস্ট যদি একটা এক্সাম্পল দেই। আমি একটা ফ্রেন্ডের এক্সাম্পল, মানে একটা গল্প বলছিলাম তোমাদের। ওই ফ্রেন্ড একটা প্রজেক্ট করছিল এমআইএসটি তে। এই প্রজেক্টের জন্য এমআইএসটি থেকে তাকে 50,000 টাকার উপরে দেওয়া হয়েছে পুরোপুরি, মানে তার কোনো খরচই লাগেনি, সব খরচ এমআইএসটি বহন করছে। সে খালি বলছে যে আমার এগুলো লাগবে, সব খরচ এমআইএসটি দেয়। তো এমআইএসটি এদিক থেকে তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে। ইনফ্যাক্ট আমি বলবো অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে এমআইএসটি তে তুমি সবচেয়ে বেশি সাপোর্ট পাবা। এটা মোটামুটি আমি বলতে পারি, কারণ আমি যতটুকু দেখছি আর কি আমার অন্যান্য ইউনিভার্সিটির ফ্রেন্ডদের থেকে।
যতটুকু জানতে পেরেছি। তো এই অপরচুনিটিটা কাজে লাগাইতে হবে তোমাকে। এমআইএসটি থেকে ফান্ড খুব ইজিলি পাওয়া যায়, বাট এর জন্য তোমাকে কিছু একটা করে দেখাইতে হবে। যে তুমি যদি দেখাইতে পারো যে না তুমি পারো, তাহলে অবভিয়াসলি এমআইএসটি তোমাকে সাপোর্ট দিবে। আর আমি একটা টিচারকে অনেক ভালো চিনি আর কি, আমার ওয়ান অফ দ্য ফেভারিট টিচার এমআইএসটি, এনএসসি ডিপার্টমেন্টের হেড। এনএসসি তে কেউ কি আসো তোমরা? আচ্ছা, যদি থাকো আর কি, তারা অনেক বেশি লাকি, কারণ এই স্যারকে আমি পার্সোনালি চিনি। তো এই স্যার হলো মানে অনেক বেশি সাপোর্টিভ, মানে ইনফ্যাক্ট তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটিতে কম্পিটিশনে যাও, তো এইটা মানে ওই কম্পিটিশনে যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন ফি, সেই টাকাটাও তোমাকে দিয়ে দিবে, এমআইএসটি অথরিটি দিবে, যদি তুমি ওইভাবে তাদের সাথে সম্পর্ক করতে পারো। তো বুঝতেছো, এমআইএসটি এই দিক দিয়ে অনেক হেল্প করবে তোমাদের। এখন একটু লেখাপড়ার কাছাকাছি আসি। আজকে খুব বেশি কাছে যাব না, লেখাপড়ার একটু দূরেই থাকবো। সেটা হলো আমরা কিভাবে রোবটটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করব। মানে আমরা এখন রোবটটা কিভাবে বানাবো সেটার আগে আমাদের জানতে হবে কি দিয়ে সেটাকে কন্ট্রোল করব। কারণ কিভাবে কাজ করে এটা আমরা আস্তে আস্তে থ্রু আউট দ্য কোর্স জানতে পারবো, সমস্যা নেই, ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকলে আমরা ইজিলি জানতে পারবো। আর তার আগে আমরা একটু মেইন যে মাথাটা আর কি, মানে রোবোটিক্সের যে মাথা, সেটা নিয়ে একটু অল্প একটু কথা বলবো, বেশি না। নেক্সট ক্লাসটা মেইনলি এগুলোর উপরই হবে। সেটা হলো আমরা কিভাবে কন্ট্রোল করব রোবটকে মাইক্রো কন্ট্রোলার দিয়ে। এখন মাইক্রো কন্ট্রোলার ওয়ার্ডটা অনেক শুনতে একটু কঠিন লাগলেও আমরা এটি ইউজ করব না, আমরা ইউজ করবো আরডিনো। আরডিনোটাই সবচেয়ে বেশি ইউজ করবো আমরা। তো আরডিনো হলো একটা মাইক্রো কন্ট্রোলার। এখন মাইক্রো কন্ট্রোলার কি, এটা নিয়ে আমাদের খুব বেশি ডিটেলস জানতে হবে না, আমরা জাস্ট আরডিনোটা হালকা পাতলা জানলেই হবে। আর পাশে আরেকটা ছবি দেখতে পারতেছো, রাজবেরি পাই। এগুলো চিন্তা করতে পারো একটা রোবটের মাথা। এখন মাথাটা কি করে সেটা হলো একটা ডিসিশন নেয়, অর্থাৎ তোমার রোবটটা কি সামনে যাবে নাকি যাবে না, তারপর মানে মুভ করবে কি করবে না, তারপর চলাফেরা কিভাবে করবে, এই টোটাল জিনিসটা কন্ট্রোল করবে আমার আরডুইনো অথবা রাসবেরি পাই। শুধু এই দুইটাই না, বাজারে আরো অনেক আছে, বাট এই দুইটা সবচেয়ে ফেমাস, এই দুইটা সবচেয়ে বেশি ফেমাস। সো আমরা মেইনলি প্রথম দিকে ফোকাস করবো আরডুইনো, মানে আরডুইনোর উপর। এই আরডুইনোটা একটু শিখবো কিভাবে এটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। আর এরপর যদি তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমাদের ইচ্ছা আছে রাসবেরি পাইতেও যাওয়া। ফার্স্টেই বলি, রাসবেরি পাই একটু দামি, বেশি দামি একটু। মানে আরডিনোর দাম যেখানে 500 থেকে 550 মধ্যে তুমি একটা আরডিনো পাবা, সেখানে রাসবেরি পাইয়ের দাম হবে 5000 টাকা বা তার থেকে উপরে। 3 থেকে 5000 টাকার মধ্যে হয় রাসবেরি পাইয়ের। এর দাম বেশি হওয়ার রিজন আছে, এটা একটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। তুমি যদি রাসবেরি পাইটা খেয়াল করো, এখানে কিছু ইউএসবি পোর্ট দেখা যাচ্ছে এবং একটা ল্যানও দেখা যাচ্ছে। ট্রাস্ট মি, এটা একটা ছোট কম্পিউটার। তুমি চাইলে এই কম্পিউটারে গেমও খেলতে পারবা, এই কম্পিউটারে ফেসবুক ব্রাউজিং করতে পারবা, সবকিছু করতে পারবা। এখানে একটা এইচডিএমআই কেবলও আছে, তুমি চাইলে মনিটরে ডিরেক্ট এটা কানেক্ট করতে পারবা। এই ইউএসবি দিয়ে তুমি চাইলেই তোমার কিবোর্ড বা মাউস কানেক্ট করতে পারবা। এটা ছোট একটা কম্পিউটার আর কি। বাট এই দিক দিয়ে যদি আমি আরডিনো নিয়ে বলি, আরডিনো একটু কম পাওয়ারফুল, একটু কম পাওয়ারফুল। এর জন্য যেটা হয়, আরডিনোর কমপ্লেক্সিটিটাও একটু কম, মানে আরডিনোটা শেখাটা খুব সহজ, আর রাসবেরি পাইটা একটু অ্যাডভান্স। এই কারণে আমরা আরডিনো দিয়ে শুরু করব, এবং আস্তে আস্তে যদি তোমরা থাকো তাহলে আমরা রাসবেরি পাইতেও যাব। রাসবেরি পাইটা মেইনলি ইউজ করা হয় অ্যাডভান্স কাজগুলোর জন্য, বাট আমাদের আপাতত কাজগুলো সব আরডিনো দিয়েই হয়ে যাবে। আরডিনোর অনেকগুলা ভাই বোন আছে, চিন্তা করতে পারো। এর মধ্যে মানে সাব ক্লাস আর কি। একটা আছে আরডিনো মেগা, এগুলো হলো এক একটা মডেল, মানে আরডিনো নিজে একটা কোম্পানি বলতে পারো। আর এর কিছু মডেল আছে, আরডিনো মেগা, আরডিনো উনো, আরডিনো ন্যানো, এরকম আরো বেশ কিছু মডেল আছে আর কি। আমরা মেইনলি এই দুইটার মানে সবগুলা কাজ অলমোস্ট সেম, মানে অলমোস্ট বলতে হুবহু সেম, কোনো ডিফারেন্স নাই। খালি দেখতে এক একটা এক এক রকম, কোনোটার মানে ক্যাপাসিটি বেশি, কোনোটার ক্যাপাসিটি কম, বাট কাজ হুবহু সেম, একই হয়তো সবগুলাই কাজ করে। তো এরকম না যে এক একটা মডেলের জন্য এক এক রকম ভাবে শিখতে হবে আমাকে কিছু, তা না। আমরা একটা শিখলে আমরা সবকিছুর উপরই কাজ করতে পারবো, সমস্যা নেই। এখন যেটা আর কি, মেগাটা একটু সাইজে বড় আর এটার ক্যাপাসিটি একটু বেশি, সো দামটা একটু বেশি। মেগার দাম মোস্ট প্রবাবলি 800 থেকে 900 টাকার মতো, আর উনোর দাম হলো 450 থেকে 500 মধ্যে। তো আমি জাস্ট এই টার্মগুলো তোমাদেরকে জানাই যাচ্ছি, এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা নেক্সট ক্লাসে করব। আমরা জাস্ট আজকে তোমাদের একটা ছোটখাটো ওভারভিউ দিই আমরা কি কি শিখবো না শিখবো এটা নিয়ে। আর একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো টিম ফরমেশনটা। অর্থাৎ রোবোটিক্স তুমি কখনো একা করতে পারবা না, এখানে অনেকগুলো কাজ আছে, ছোট ছোট কিছু কাজ। লাইক কেউ মেকানিক্যাল পার্ট দেখবে, কেউ সার্কিটের পার্টটা দেখবে, কেউ সার্কিট বানাবে, কেউ কোডিং এর পার্টটা দেখবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট।
একটু আগে তোমাদের টাকার কথা বলতেছিলাম, এটা এত টাকা ওইটা অত টাকা, আসলে এই রোবোটিক্স এর জিনিসপত্র ভালোই দাম আছে মোটামুটি। তো প্রথমে তোমাদের পকেট থেকে একটু টাকা খসাইতে হবে আর কি। যদি টাকা না খসাও তাহলে এমআইএসটি বুঝবেই না যে তুমি তোমার মধ্যে ট্যালেন্টটা আছে, আর এমআইএসটি কখনো তোমাকে সাপোর্ট দিবে না। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে নিজেকে প্রুফ করতে হবে যে না আমি পারি। সেই প্রুফটার জন্য তোমাকে নিজেকে একটু টাকা পয়সা খরচ করতে হবে। আর এরপর যদি তুমি দেখাইতে পারো এমআইএসটি কে, এমআইএসটি তোমাকে সাপোর্ট দিবে। শুধু এমআইএসটি না, তো বাংলাদেশ সরকারও বেশ ভালো সাপোর্ট দেয়, এটুআই অনেক ভালো সাপোর্ট দেয়, অনেক টাকাই খরচ করে মোটামুটি 80 থেকে 90 হাজার টাকা ওরা একটা প্রজেক্টে, সিঙ্গেল প্রজেক্টে দিয়ে দেয় ইজিলি। তো টাকা পাওয়া আসলে খুব বেশি কঠিন না, জাস্ট তোমাকে দেখাইতে হবে যে তুমি পারো। যাই হোক, আমি আবার টিম ফরমেশনে আসি। তোমরা যখন একটা টিম বানাবা, টিম মেইনলি হলো 3 জন বা 4 জনের টিম বানাবা। একা কখনোই কাজ করা যায় না। মানে কাজ করার জন্য তোমাকে একটা টিম লাগবেই। আর সেই টিমটা 3 থেকে 4 জনের একটা টিম বানাবা। সেখানে এমন ভাবে টিম বানাবা যেখানে সব টাইপের মানুষই আছে, লাইক কেউ একজন মেকানিক্যালে ভালো কাজ পারে, কেউ একজন সার্কিটের ভালো কাজ পারে, কেউ একজন কোডিং এর ভালো কাজ পারে। আবার একজনকে রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে তোমাদের। তো এই টাইপের এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা টিমটা ফর্ম করবা। এমন না যে এক টিমে সবাই মেকানিক্যালের পার্ট ভালো পারে, আরেক টিমে মানে সবাই কোডিং এর পার্ট ভালো পারে। তো এইভাবে করলে আসলে হয় না। তো দিন শেষে দেখা যায় তোমাদের আরেকটা টিমের হেল্প নেওয়া লাগবে। সো এর জন্য বেটার হয় একটা টিম, এমন টিম ফর্ম করবা যে টিমে সব টাইপের মেম্বার থাকবে। এখন টিম ফর্মটা কখন জরুরি? তোমরা যে কোনো কম্পিটিশনে যাবা, সেখানে তুমি সিঙ্গেল পার্টিসিপেন্ট হতে পারবা না। মানে সিঙ্গেল পার্টিসিপেন্টের অবশ্য কিছুই থাকে, মানে কিছু 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 কম্পিটিশনের জন্য সিঙ্গেল হওয়া যায়, বাট ম্যাক্সিমাম কেসে দেখা যায় তোমাকে একটা টিম ওয়াইজ কাজ করতে হবে। লাইক একটু আগে আমি যে কম্পিটিশনের ভিডিওগুলো দেখাচ্ছিলাম, ওখানে সবগুলোই অ্যাজ এ টিম কাজ করতে হয় আর কি, কোথাও একা কাজ করা যায় না। তো এই টিমটা ফরমেশন এর জন্য জরুরি। আর তোমার টিমের উপর ডিপেন্ড করবে যে তুমি কতটা সাকসেসফুল হইতে পারবা আর কি। তো এর জন্য টিম ফরমেশনটা একটু কেয়ারফুলি করো। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো যে এখানে কেউ ডিপার্টমেন্ট ইস্যু আইনো না টিম ফরমেশনের ক্ষেত্রে, যে না ওই হলো অন্য ডিপার্টমেন্টের, ওকে আমরা নিব না, এই কাজটা কখনোই করতে যাও না, তাহলে পিছায় পড়বা। আমরা নিজেরাও টিম ওয়াইজ কাজ করতাম। ইভেন আমার টিমে আমি সিএসসি ছিলাম, বাট আমার টিমে মেকানিক্যাল ছিল। মানে অন্যান্য টিমের সাথে মিলে কাজও করতাম আমরা, বাট আমার টিমে মেকানিক্যালও ছিল, আমরাও ছিলাম। আর বাট দিন শেষে আমরা সবাই একসাথেই কাজ করতাম রোবোটিক্স ক্লাবের আন্ডারেই। তো এটাই আর কি। সো টিম ফরমেশনটা এর জন্য ইম্পর্টেন্ট। এরপর আমি জাস্ট আরেকটা জিনিস বলি, সেটা হলো এই রোবোটিক্স এর যে জিনিসপত্র, একটু আগে আরডিনো দেখলা, সামনে আরো অনেক জিনিসপত্র দেখবা, এগুলো আসলে কই কিনতে পাওয়া যায়। আমি এখানে 3টা অনলাইন ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি। আমি একটু স্ক্রিন শেয়ার করবো, তাও আমি তোমাদের দেখাবো। এটা হলো টেকশপ বিডি। এটা মোটামুটি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট অনলাইন মানে প্ল্যাটফর্ম বলতে পারো। তুমি চাইলে এখান থেকে যে কোনো কিছু লাগলে অনলাইনে অর্ডার করতে পারো, কিনতে পারো। বাট এখানে এখন আপাতত সবকিছুই বন্ধ, সব সার্ভিসই বন্ধ করোনার কারণে। বাট তোমরা এখানে যেটা করতে পারো, এই ওয়েবসাইট গুলো একটু ঘাটাঘাটি করতে পারো, কি কি রোবোটিক্স এর জিনিসপত্র আছে, এক্সিস্ট করে, বাংলাদেশে আছে, এগুলো নিয়ে একটু নিজেরা একটু ঘাটাঘাটি করো। টেকশপ বিডি, তারপর স্পিডি টেক আছে, বিডি স্পিডি টেক, তারপর রবিউল আছে। তোমরা এই বিডি স্পিডির দোকানও আছে, তুমি এখানে এদের অ্যাড্রেসটা পেয়ে যাবে, মিরপুর 1 এদের দোকান। তো এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো, এই ওয়েবসাইটে দেখতে পারো কি কি কম্পোনেন্ট পাওয়া যায়, মোটর, তারপর আর অনেক কিছু পাওয়া যায়। এখন তোমাদের কাছে অনেক কিছুই এগুলা অপরিচিত লাগবে, সমস্যা নেই। অপরিচিত লাগা মানে খারাপ কিছু না, সামনে আমরা এগুলো সবকিছু নিয়েই শিখবো, আমরা সবকিছু নিয়েই আলোচনা করবো, সমস্যা নেই ইনশাল্লাহ। বাট আপাতত তোমরা জাস্ট এই ওয়েবসাইট গুলো সম্পর্কে একটু জেনে রাখো যে এইসব জায়গা থেকে তুমি কিনতে পারো। আবার চাইলে তুমি ডিরেক্ট ওই দোকানে যেও কিনতে পারো, এখানে অ্যাড্রেসও দেওয়া আছে এগুলোতে। তো এইসব জায়গা থেকে তুমি ইজিলি জিনিসপত্রগুলো কালেক্ট করতে পারবে আর কি। আর আজকের ক্লাসটা আমি খুব বেশি লম্বা করব না। তোমাদের যদি আর কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আমার মনে হয় আজকে আর কিছু বলার নাই টপিকস। আজকে মেইন উদ্দেশ্যই ছিল এটা, যে আমরা আমাদের ক্লাসগুলোর গোলটা কি সেটা তোমাদের জানানো। আর মানে তোমাদের যদি কারো ইচ্ছা মানে এমন টার্গেট থাকে যে না আমি শুধু এমআইএসটি এর জন্য করব, তাও করতে পারো, সমস্যা নেই। এমআইএসটি এর জন্য বলতে তোমাদের সামনে যে প্রজেক্ট গুলো থাকবে ট্রিপলি বেসড, সেই প্রজেক্ট গুলোতে যদি ভালো করার উদ্দেশ্য থাকে করো, সমস্যা নেই। বাট যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি বলবো যে শিখো, অনেক কিছু শেখার অপরচুনিটিস আছে তোমার, শিখতে হবে আর কি। আর অনেকেই অনেক দেয়, মানে অনেকে অনেক কিছু বলে যে এমআইএসটি তে থেকে এগুলো করা সম্ভব না, এমআইএসটি তে টাইম পাওয়া যায় না, অনেক এক্সকিউজ দেয়। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে তুমি যদি এক্সকিউজ দাও, তুমি এক্সকিউজ দিয়ে 4 বছর পার করতে পারবা। তোমারই একটা ফ্রেন্ড
সে এক্সকিউজ না দিয়ে সে এই কাজগুলো করে সে অনেক কিছু অর্জন করেও এমআইসি থেকে বের হইতে পারবে। কিন্তু দুইজনের যদি আমি পার্থক্য করি, একজনের লাইফে মানে একজনের ভার্সিটি লাইফে অনেক অ্যাচিভমেন্টস আছে, আরেকজনের নাই। আর এইসব কাজ যখন করবা তখন অনেক মেমোরিজ ক্রিয়েট হয়। লাইক আমি যখন আমরা কাজ করতাম অনেক মেমোরিজ আছে, আমি এখনো ওগুলো মানে স্মরণ করি আর কি। এমআইসি থেকে বের হয়ে যাওয়ার পর ওগুলোই মিস করবো আমি। তো এটা একটা ভালো দিক আর কি, তুমি যদি এই কাজগুলো করো তো অনেক মেমোরিজ ক্রিয়েট হবে, আমাদের সাথে কাজ করবা, তারপর এমআইসি তে কাজ করবো আমরা সবাই, সমস্যা নেই। তো এটাই ছিল আমার পক্ষ থেকে বলার। তোমাদের যদি আজকে আর কারো কিছু বলার থাকে মানে বলতে পারো, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাস থেকে মেইন টপিকস গুলোতে আগাবো, আরডিনো কি এগুলো নিয়ে শুরু করবো আমরা। তো তোমরা চাইলে তোমাদের কথাবার্তা কিছু শেয়ার করতে পারো এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে টিম ফরমেশনের কথাটা বলছিলেন ওটা কি মানে সামনে কোনো কম্পিটিশনের জন্য করতে হবে নাকি এটা আগে থেকেই যদি আমরা এরকম কথা বলে রাখতে পারি? আগে থেকে কথা বলে রাখতে পারো, তোমরা যখন নেক্সট কোনো একটা কম্পিটিশনে যাবা তোমাদের এই টিম নিয়ে আগাইতে হবে। আর আমি বলবো যে এমন একটা টিম ফর্ম করো যেটা 4 বছর টিকে, মানে এমন না যে কয়দিন পর ভেঙে যায় আর কি। তো টিমের মধ্যে কমিউনিকেশনটা স্ট্রং হইতে হবে আর কি, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে ব্যাপার হবে। আছে। আর এখনই করাটা আমি দেখা যায় বলবো তুমি না। হ্যাঁ জাফিন, তুমি যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকো তাহলে আমি বলবো এটাই বেস্ট টাইম টিম ফর্মটা করার। যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি আমার নিজের একটা টিম ফর্ম করছিলাম। সো এখন আমি থার্ড ইয়ারে, এখন পর্যন্ত যতগুলো কম্পিটিশন করছি, যতগুলো কম্পিটিশনে প্রাইজ পাইছি বা অ্যাচিভমেন্টস আছে কিছু, সবই আমার এই টিমটাকে নিয়ে। সো আমি বলবো এখনই তুমি যে কোনো টিম একটা ফর্ম করো, সেটা তোমার প্রজেক্টের জন্য কাজে লাগবে। তোমার ইভেন তুমি যখন থিসিস করবা, একাডেমিক কোনো থিসিস বা প্রজেক্ট করবা, সেটাতেও তোমার সেই টিমমেটরাই কাজে লাগবে। হ্যাঁ ভাই আমি ফার্স্ট ইয়ারেই আচ্ছা আমি হলাম গিয়ে মানে আমরা যদি টিম ফর্ম করতে চাই এটা তো আগে থেকেই বুঝবো না যে কে কোনটাতে এক্সপার্ট। এই জায়গাটাই আমি আগে বলতে চাই, এই জায়গাটাতে সেটা যেটা হলো এই মুহূর্তে তোমাকে টিম ফর্ম করতে হবে না, এই মুহূর্তেই না। কারণ এই করোনার সময়টা তো আর কোনো কম্পিটিশন হচ্ছে না। সো আর এই সময় আমরা ক্লাসগুলো চালাই যাচ্ছি। সো ক্লাস করতে করতে তোমরা বুঝতে পারবা যে কে কতটুকু পারে, কে কি না পারে, কে ক্লাস কতটা অ্যাটেন্টিভ। সো এইগুলো দেখে তারপর তুমি এই করোনার টাইমটা একটু অবজার্ভ করো কে কিরকম, তারপর তুমি চাইলে একটু আগাইতে পারো। তো এই মুহূর্তে করাটা একটু কঠিন। আমি নেক্সট দিন আমাদের ক্লাসটা সেটা হলো আরডিনোর উপর যে ক্লাসটা, আরডিনোটা বেসিক্যালি কি করে, কিভাবে কাজ করে। তো আমি যখন আরডিনোটা দেখাবো তখন কিন্তু আমি একই সাথে তোমার আরডিনোতে প্রোগ্রামিং এর যে ব্যাপারটা, আরডিনোটাকে বুঝায় দেওয়া যে তুমি কি করবা, এটা ফিক্সড করে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু কোডিং বা প্রোগ্রামিং এর পার্টটা। আর আরেকটা পার্ট আছে যেটা হলো আরডিনোতে কানেকশন দেওয়া, সার্কিট বিল্ড আপ করা, আরডিনোর সাথে হার্ডওয়্যারের কানেকশন দেওয়া, এটা হলো তোমার সার্কিট ডেভেলপমেন্টের কাজটা। তো এখানেই তুমি যখন আমি জিনিসগুলো আগাবো তখনই তুমি বুঝে নিবা যে তোমার কোন জিনিসটা অ্যাকচুয়ালি বেশি ইন্টারেস্ট লাগতেছে। তোমার কোডিং এর পার্টটা লজিক দিয়ে তুমি একটা কাজ করায় দিতে পারতেছো, ও রোবটটা নিজের মতো কাজ করতেছে, এই পার্টটাতে তোমার বেশি ইন্টারেস্ট লাগতেছে, নাকি তুমি সার্কিট গুলোকে খুব কিছু কমপ্লিকেটেড সার্কিট বিল্ড আপ করতেছো, কম্পিটিশনে কোনো এক জায়গায় কোনো একটা সমস্যা হলো, একটা তার খুলে গেল, কেউ বুঝতেছে না কোন জায়গায় সমস্যা, তুমি সেই জায়গায় কানেকশনটা দিয়ে সেটাকে রান করে দিতে পারলা। কোন জায়গায় তোমার ইন্টারেস্টটা সেটা তুমি আশা করি নেক্সট ক্লাসগুলো থেকে বুঝতে পারবা। এটাই আর কি। আর আমাদের সময় যেটা হইতো যে আমাদের ক্লাসগুলো আরো আগে শুরু হইতো। অবশ্যই এই বছর এটাই টার্গেট ছিল প্রথম দিকে ক্লাসগুলো শুরু করার, বাট কিছু জটিলতার কারণে আর কি ক্লাসের টাইমটা পেছানো হয়েছে। তো বাট আমাদের সময় যেটা হইতো যে আরো আগে থেকে শুরু হইতো, সো আমাদের বোঝার একটা চান্স ছিল। আর এখন অবশ্য খুব বেশি ক্ষতি হয় নাই, বাট কারণ এখন পর্যন্ত এই বছরের কোনো জায়গারই কম্পিটিশন হয় নাই। সো এই সময় একটু শেখো, তারপর কম্পিটিশন গুলোতে ট্রাই করো, এইভাবে এই আর কি। আমাদের যখন মানে আমাদের লাস্ট ইয়ার আমরা যখন ক্লাসগুলো নিয়েছি একদম মানে এটা তো ভার্চুয়ালি ক্লাস হচ্ছে, যখন আমরা ফিজিক্যালি ক্লাসগুলো নিতাম তখন আমরা তোমাদের সবার হাতেই এক একটা করে আরডিনো ধরাই দিতাম, হার্ডওয়্যার ধরাই দিতাম, তখন আমরা বোর্ডে জিনিসগুলো বুঝিয়ে দিতাম, তোমরা নিজেদের মতো করে জিনিসটা ধরে ধরে তোমরা ফিজিক্যালি জিনিসটা ফিল করতে পারতে। এখন আসলে যে সমস্যাটা হয়ে গেছে অনলাইনে, সো আছে এখনো কিছু অনেক সিমুলেটরস আছে, অনেক কিছু আছে, শেখার কোনো উপায় নাই, জাস্ট এমআইএসটিটা খুলো, তারপর সবকিছু হবে ইনশাআল্লাহ, আরো ভালোভাবে সবকিছু আগানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা তোমাদের কি আর কারো কিছু বলার আছে? এনিথিং যে মানে কারো যা খুশি বলতে পারো, কিভাবে টাইম ম্যানেজ করবো হ্যান তেন, এই টাইপের কোশ্চেনও চাইলে করতে পারো, সমস্যা নেই। এটা সম্পর্কে প্র্যাকটিসের জন্য ভাই রোবট বানাইতে পারবো ভাই? হ্যাঁ মানে প্র্যাকটিসের জন্য। আচ্ছা আরেকবার বলো একটু।
হ্যাঁ প্র্যাকটিস মানে কোনো কম্পিটিশনে যাওয়ার আগে ভাই একটা প্র্যাকটিস দরকার হয় না ভাই হ্যাঁ যে হ্যাঁ আমার একটা কাজ করতেছি না এরকম হ্যাঁ মানে ওটা জাস্ট একটু চালাই দেখলাম OIC আহ, তে সেইটা এরকম কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ এমআইসি হ্যাঁ তে সেটা অবশ্যই সম্ভব। অবশ্যই তুমি যদি পার্টিকুলার কোনো একটা জিনিসের দিকে যদি কনসেন্ট্রেট করো, ধরো তোমার কম্পিটিশন অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন ধরো কোয়াডকপ্টার আছে, লাইন ফলোয়ার রোবট আছে, সকার বোর্ড আছে, রোবোটিক আর্ম আছে, অনেক কিছু আছে। তুমি যে কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে ফার্স্ট অফ অল কনসেন্ট্রেট করবা, বাকিটা ওইটা নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো। যে কোনো প্রবলেমে যে কোনো সময় আমাদের জিজ্ঞেস করবা কিভাবে কাজ করব, আমরা দরকার হলে ওইটার উপরে আলাদা একটা সেশনই দিয়ে দেবো। তোমাদের যেভাবে হেল্প করা দরকার, যা যা লাগে, কি কি হার্ডওয়্যার লাগবে, কি কিভাবে এটাকে কোডিং করা যায় বা কিভাবে চালানো যায়, সবকিছুই আমরা দেখবো। ইভেন তোমরা যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো আছে সবকিছু আমরা তোমাকে প্রোভাইড করবো। তোমার জাস্ট আমরা চাচ্ছি যে তোমার জাস্ট ইন্টারেস্টটা যেন থাকে। ওকে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো যদি কিছু আচ্ছা, বলার কারো থাকে? আর কোনো কোশ্চেন, কারো কোনো আইডিয়া আছে, কোনো আইডিয়া আছে আমি এটা করতে চাই, কোনো সময় করতে পারি নাই, কিভাবে করব, এরকম কোনো কিছু যদি শেয়ার করা থাকে বলতে পারো। আর আচ্ছা, আমার মনে হচ্ছে আর কারো নাই। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব আর কি মেইন টপিকস গুলো। সো তার আগ পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমরা একটা রোবট বানানোর ক্ষেত্রে মেনলি কি কি বিষয়ে আমাদের মাথায় রাখা উচিত বা কি কি বিষয়ের উপর বেশি জোর দেওয়া উচিত? ধরুন এটা আপনারা যখন একটা রোবট বানান যে কোনো একটা টপিকের উপর, সেক্ষেত্রে আপনার কি কি প্রবলেম গুলো মানে বেশি ফেস করেন বা কমন কিছু প্রবলেম? প্রথম প্রবলেমটাই আমি বলি, এটা হলো সার্কিট পুড়ে যাবে ঠিক টাইমের আগে, দেখবে তোমার রোবট কাজ করতেছে না। এটা সবসময় হয়। এটা যেটা হয় যে আমার রোবট ঠিক মতো কাজ করতেছে, সবকিছুই করতেছে, বাট ঠিক যখন কেউ দেখতে আসবে বা তুমি যাকে দেখাবা সে যখন দেখবে বা জাজরা দেখবে তখনই কাজ করবে না। এটা খুব কমন একটা ইস্যু। সো এটা আস্তে আস্তে দেখবা, সমস্যা নেই, ক্লাস করতে থাকো, কাজ করতে থাকো। আমরা তোমাদের বাসায় যেতে কাজ করতে পারো কিছু একটা, সেই ব্যবস্থা আমরা করতেছি, ট্রাই করতেছি আর কি যতটুকু পারা যায়। তো টেস্ট আচ্ছা, করো, ট্রাই করো তাহলে। হানিফ, হ্যাঁ হানিফ ভাইয়া, আমি তোমার কোশ্চেনের একটা অ্যান্সার দিই। যে তোমার কোশ্চেনটা মেবি এরকম ছিল যে আমি একটা রোবট বানাতে যাচ্ছি, আমার কোন দিকে বেশি কনসেন্ট্রেট করা উচিত বা কোন দিকে কিভাবে কাজ করা উচিত। কোশ্চেনটা কি এরকম ছিল হানিফ? জি ভাই, জি ভাই, মানে বেসিক কিছু বিষয় থাকে না যে প্রত্যেকটা আচ্ছা আচ্ছা, রোবটে হ্যাঁ, কমন। বেসিক বিষয়গুলো। আচ্ছা, তো বেসিক বিষয়গুলো বলতে কি, দেখো আমি যখন নেক্সট দিন আমরা যখন আর্ডিনোটা শুরু করব, সেখান থেকে তোমার সবগুলো বেসিক আমরা একটা একটা করে ক্লিয়ার করে দিব যে কিভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করে দিচ্ছি। যেমন ধরো একটা লাইন ফলোয়ার রোবট নামটা শুনছো, এলএফআর। সো করবে কি, ওর ভেতরে একটা প্রসেসর থাকে যেটা হলো আর্ডিনো, মাইক্রো কন্ট্রোলার থেকে আর্ডিনো। ও করবে কি, ও একটা বুদ্ধিমান একটা রোবট, ও জাস্ট একটা ব্ল্যাক একটা লাইন ফলো করে জাস্ট ওর ডেস্টিনেশনে পৌঁছে যাবে। সেই ডেস্টিনেশনের ভেতরে ব্ল্যাক লাইনটা অনেক কনফিউজড করে ডিজাইন করে দিয়ে রাখবে। যারা কম্পিটিশনে অর্গানাইজ করবে তারা অনেকভাবে ডিজাইন করে দিয়ে রাখবে। বাট তোমার রোবটটা এতটাই বুদ্ধিমান হবে যে সবকিছু পার হয়ে জাস্ট ডেস্টিনেশনে পৌঁছে যাবে। সো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো, যে ডিসিশন নেওয়ার যে অ্যাবিলিটিটা, এইটার জন্য তোমাকে কোডিং এর ব্যাপারটা একটু কনসেন্ট্রেট করতে হবে, যেটা আমরা তোমাদের সবকিছু মোটামুটি বুঝাই দেবো। কোডিং এর ব্যাপারটা কনসেন্ট্রেট করতে হবে, যে লজিক গুলো কিভাবে বিল্ড আপ করতে হয়, যে ও কিভাবে ডিসিশনটা নিবে, এই জিনিসগুলো এই আর্ডিনোটাকে বলে দেওয়া, প্রসেসর কন্ট্রোলারটাকে বলে দেওয়া, এই ব্যাপারটার দিকে একটু একটু কনসেন্ট্রেট করতে হবে। আর আরেকটা যে ব্যাপার, যে সার্কিটের দিকে একটু 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 ফ্লেক্সিবল হতে হবে সার্কিটের ব্যাপারে, যে কিভাবে একটা সার্কিট বিল্ড আপ করতে হয়। এই সবগুলো আমরা মোটামুটি তোমাকে দেখাই দেবো। দুইটা জিনিসই মেইনলি কনসেন্ট্রেট রাখতে হয়, যে প্রোগ্রামিং এর ব্যাপারটা আর সার্কিটের ব্যাপারটা, আর সাথে হার্ডওয়্যারে তোমার ডিজাইনের ব্যাপারটা পুরোপুরি তোমার নিজের। আর মেকানিক্যাল পার্টটা সবচেয়ে বেশি লাগে যখন তুমি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করবা, তখন অনেক বেশি কাজে লাগে। বিশেষ করে তোমরা যদি কারো মার্স রোভার নিয়ে স্বপ্ন থাকে, তোমরা তখন দেখবে যে মেকানিক্যালের পার্ট অনেক বিশাল একটা ইস্যু এখানে। তো এটাই আর কি। জাস্ট তুমি হুইলের ডিজাইনটা চেঞ্জ করে তুমি জাস্ট এটার এফিশিয়েন্সি বা এটার স্পিড তুমি অনেক গুণ বাড়াই দিতে পারো। এরকম হুইলের, শুধুমাত্র হুইলের ডিজাইন বা চাকা যেটাকে বলে, হুইলের ডিজাইনটা চেঞ্জ করে তুমি বাড়াই দিতে পারো, এফিশিয়েন্সিটা বাড়াই দিতে একজন হ্যান্ড রাইজ করছে, হ্যান্ড রাইজ, তার কি কিছু বলার আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আমরা এতক্ষণ দেখলাম যে সকার বট, ব্যাটল বট, লাইন ফলোইং রোবট, কোয়াডকপ্টার, তো এগুলোর তো কম্পিটিশন হয়, কিন্তু অবস্টাকল ক্লাইম্বিং রোবটের কি কোনো কম্পিটিশন হয়?
অবস্টিকল আচ্ছা, ক্লাইম্বিং, এটার অবস্টাকল একটা এক্সাম্পল দিতে পারবা? আচ্ছা, অবস্টাকল ক্লাইম্বিং রিলেটেড বলতেছো। তুমি কি এটা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে না বাইরের কম্পিটিশন গুলো টাইপ? দুই ইন জেনারেল, মানে বাংলাদেশে বা বাইরে এরকম কি কোনো ওরকম এখন পর্যন্ত হয় না, বাট অবস্টিকেলের একটা জিনিস হয়, সেটা হলো আচ্ছা, তোমার অ্যাভয়েডিং, অবস্টাকল অ্যাভয়েডিং। হ্যাঁ অ্যাভয়েডিংটা হয়, আচ্ছা, যে তোমার গাড়িটা হ্যাঁ চলবে। আহনাফ, আচ্ছা আমি বলতেছি অবস্টাকল তুমি যে ক্লাইম্বিং যে এটা, হ্যাঁ এটা টাইপস আছে অনেক কিছু, তার মধ্যে আমি অবস্টাকল আমাদের নলেজের ভিতর আমি একটা বলতেছি যে অবস্টাকল অ্যাভয়েড করা। অবস্টাকল অ্যাভয়েড করা, রোবটটা বুঝতে পারবে যে সামনে একটা অবস্টাকল আছে, ও এটার সাথে ক্ল্যাশ করবে না, ও এটাকে অ্যাভয়েড করে সুন্দর করে সাইড দিয়ে চলে যাবে। তো এই টাইপের ভাই আমি বলতে চাচ্ছিলাম যে একটা সার্টেন লিমিট পর্যন্ত অবস্টাকল ক্লাইম্ব করতে পারবে এরকম টাইপের, মানে আমরা এটা একটা ট্র্যাক দিয়ে দিলাম যেখানে হয়তো বা আমার একটু ঢালু জায়গা আছে বা ওইটা, বা হয়তো বা একটু পাথর আছে, পাথরের উপর দিয়ে চলতে পারবে না, এরকম কয়েকটা কম্বিনেশন একটা ট্র্যাক বানালাম ওই টাইপের। ওইটা পার এইটা তুমি আর্ডিনোতে কোডিং করতে পারবা, তুমি ওকে বলে দিতে পারবা যে স্পিডটা এইভাবে কন্ট্রোল করো, ওর অ্যাবিলিটিটা তুমি কন্ট্রোল করে দিতে পারবা। ও জাস্ট ও জিনিসটাকে সেন্স করবে যে সামনের যে পাথটা আছে, পাথটার স্লোপটা কতটুকু, স্লোপটা বেশি হলে ওর স্পিডটা বাড়ায় দাও, ওর অ্যাবিলিটিটা বাড়ায় দাও, বা স্লোপটা যখন একটু একটু ফ্ল্যাট হবে তখন ওর পাওয়ারটা একটু কমায় দাও। এগুলো অ্যাডজাস্ট করা যায়, এগুলো ডিসিশন মাইক্রো কন্ট্রোলারটা নিতে পারে, এই সব ডিসিশন গুলো নিতে পারে। আর আরেকটা জিনিস বলি, এটার একটা কম্পিটিশন বলতে আরসি রেস হয়, এটা আমি এখন পর্যন্ত কয়েকটা ইউনিভার্সিটিতে দেখছি। সেটা হলো ওই একটা ট্র্যাক থাকে আর কি, তুমি যেটা বলতেছে, আর ট্র্যাকের কিছু অবস্টিকেল থাকে, সো এর মাঝখান দিয়েও তাকে রেস করতে হয় আর কি, এরকম একটা আছে আর কি, অলরেডি এক্সিস্ট করে। আচ্ছা, আরেকজন কে যেন রেস করছে হ্যান্ড, আনমিউট করে বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, এখন যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, আমি ফার্স্ট ইয়ার আইপি ডিপার্টমেন্ট, তো ওখান থেকে আমরা যদি কিছু শিখতে চাই প্র্যাকটিক্যালি, তাইলে কি এখন তো ধরেন আমাদের কোনো টিমও নিবে না কোনো কম্পিটিশনের ক্ষেত্রে, একদম ফার্স্ট ইয়ার যদি আমরা হই, ঠিক না? না, এটা ভুল আসলে। ফার্স্ট ইয়ার থেকে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। রোবোটিক্স এর কম্পিটিশন গুলোতে এরকম কোনো প্রিরিকুইজিট থাকে না যে তোমাকে পারতে হবে কিছু একটা। তুমি জাস্ট যদি মানে ট্রাস্ট মি, আমার ফার্স্ট ইয়ারে আমার নলেজ অনেক কম ছিল, আমি তারপরও যতটুকু পারছি ট্রাই করছি কম্পিটিশনে। কয়েক জায়গায় খুব বাজেভাবে আমাকে হারতে হয়েছে, বাট আমি ট্রাই করছি। সো তুমি যদি ট্রাই করো, তুমি অবভিয়াসলি পারবা আর কি, বাট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবা, এটা সমস্যা নেই। ফার্স্ট ইয়ারও দেয়। হ্যাঁ ইভেন আমাদের ইউনিভার্সিটিতেও তোমাদের শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য, শুধুমাত্র ফার্স্ট ইয়ারের তোমরা যেন নিজেদের প্র্যাকটিসটা, যেন কনফিডেন্সটা গ্রো করতে পারো, সেটার জন্য আমাদের একটা ইভেন্ট ছিল। রোবোলিউশনের পাশাপাশি আরেকটা ইভেন্ট ছিল যেটা হলো তোমার রোবো ফেস্ট নামে পরিচিত। এটা হলো তোমার বছরের লাস্টের দিকে হয়, সেকেন্ড টার্মটাতে। ফার্স্ট টার্মে রোবোলিউশন, সেকেন্ড টার্মটাতে হয় রোবো ফেস্ট। এটা শুধুমাত্র এমএসটির ফার্স্ট ইয়ারদের জন্য, মানে তোমাদের জন্য। এটাতেও তোমরা পার্টিসিপেট করতে পারো। ইভেন চাইলে বাইরের যে কোনো ভার্সিটির যে কোনো কম্পিটিশন, তোমার যদি কনফিডেন্স থাকে, তুমি যদি স্কিলটা ডেভেলপ করতে পারো, তুমি জাস্ট পার্টিসিপেট করতে পারো, কোনো সমস্যা নেই। আর ভাইয়া, আমরা যদি এখন হাতে কলমে একদম কাজটা শিখতে চাই, তাহলে অন্য একটা সিনিয়র কারো টিমে আমরা গিয়ে কি কাজটা ওখান থেকে শিখতে পারবো? মানে ওরা করতেছে, আমরা জাস্ট ওখানে থাকলাম, দেখলাম, টিমে নাই আমরা, এরকম কোনো সুযোগ আছে? এই সুযোগটা, আচ্ছা, এই ব্যাপারটা আমি বলি। এই ব্যাপারটা আসলে তুমি যদি একটু খেয়াল করো যে তোমার ডিপার্টমেন্টের কোনো সিনিয়র ভাইয়া, আসলে তোমার ডিপার্টমেন্টে হবে এমন না, আমাদের রোবোটিক্স ক্লাবের অনেক সিনিয়ররাই কাজ করতেছে, আমাদের অনেক জুনিয়ররাও কাজ করতেছে, সেকেন্ড ইয়ার মানে তোমাদের সিনিয়র কাজ করতেছে। জাস্ট যে কেউ ডিপার্টমেন্টের হতে হবে এমন না, যে কেউ। তুমি যদি তাদেরকে বলো যে ভাইয়া আমি আপনারা কিভাবে কাজ করতেছেন, কিভাবে হাতে কলমে কাজগুলো করতেছেন, আমি জাস্ট ডেমনস্ট্রেট করবো, আমি জাস্ট দেখবো জিনিসগুলো, তো তুমি যদি জাস্ট অ্যাপ্রোচ করো, তাহলে তারা তোমাকে ওয়েলকাম করবে, অবভিয়াসলি তোমাকে ওয়েলকাম করবে। যেমন আমি আমার নিজের ব্যাপারটা বলি, যেমন আমাদের অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টে আমরা থার্ড ইয়ার, আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারকে নিয়ে অলরেডি আমরা একটা টিমের মতো করে ফেলছি, যে আমরা জাস্ট কাজগুলো করব, তোমরা জাস্ট ফার্স্ট ইয়ার থেকে জিনিসগুলো শিখো। তো এটা আমরা রোবোটিক্স ক্লাবও এটাতে সবসময় আমাদের হেল্প করতেছে। তো তোমরা জাস্ট অ্যাপ্রোচ করো, তোমার সব ধরনের সুযোগ আছে।
আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো গত আচ্ছা, বছর থেকে যেটা হয়েছে সেটা হলো আমরা নিজেরাও আর কি আমাদের রোবোটিক্স ক্লাবের মেম্বাররা তাদের যে প্রজেক্ট গুলো এটাও তোমাদেরকে দেখানো হয়, গত বছরও তাই হয়েছে। বাট এবার আসলে মানে ওইভাবে ওয়ে পাচ্ছি না একসাথে বসার বা একসাথে ক্লাসে করার। তো নর্মালি যেটা হয় ক্লাস মানে আমরা যদি এমআইসি তে ক্লাস করতাম তাহলে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট গুলো সেগুলো তোমাদের ডিরেক্টলি দেখাইতাম, এটা হ্যাঁ, মানে সব সময় হইতো আর কি। বাট এটা একটু এবার একটু ঝামেলা হচ্ছে আর কি। বাট আমরা তাও চেষ্টা করব যে তোমাদের যতটুকু পারা যায় এদিকে সাপোর্টটা দেওয়ার আর কি। সেটা আশা করি সিমুলেটরও হোক বা যেভাবে হোক তোমাদের একদম আমরা জিনিসটা একদম ফিজিক্যাল দেখা দাও আশা করি অ্যানসার পাইছো। আর আর কারো কোশ্চেন থাকলে বলতে থ্যাংক ইউ পারো। ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, আর কারো মেবি কোনো কোশ্চেন নাই? তাহলে আজকের মতো এখানে শেষ করতে পারি আমরা। আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, কোয়ারেন্টাইন সবাই ভালো থাকো, স্টে সেফ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।